সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সভা হয়েছে গতকালকে। এই সভায় আমাদের সর্বভারতীয় সহসভাপতি, দেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব, প্রাক্তন সাংসদ আমরারাম আরি, প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা, তিনি এর আগের দিন এবং কালকে উপস্থিত ছিলেন। আজকে তিনি চলে যাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি অঘোর দেববর্মা এবং আমাদের আরেকজন সম্পাদক মণ্ডলের সদস্য বাবুল দেবনাথ। আমরা কালকের মিটিংয়ের যে বিষয়বস্তু আপনাদের জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমাদের সম্প্রতি কেন্দ্রীয় কমিটিরও সভা হয়েছে। সেই সভার বিষয়বস্তু সহ হান্নানুল্লাহ তিনি বিস্তৃতভাবে বলবেন। আমি রাজ্যের বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আপনারা জানেন যে এই সময়তে প্রণয়নকরী যে বন্যা হয়ে গেল শরণাতীতকালে, তাতে 20 জন প্রাণ গেছে আগে। আমরা দুঃখিত যে আমাদের আরেকজন কর্মী গতকাল প্রয়াত হয়েছেন, যে সোনামুড়ার বেজিমারার একজন সাহসী যুবক জহিরুদ্দিন, 35 বছর বয়স। সে বেজিমারা এলাকায় আমরা এদিন গিয়েছিলাম, আমাদের টিম যখন গিয়েছিল, আমরা রাম এবং কৃষ্ণপ্রসাদ সহ আমাদের সাথে সারাক্ষণ ছিলেন। তাকে একটা অজানা পোকা কামড় দিয়েছে, সে ব্যথা অনুভব করছিলেন। এটার বিষাক্তই, সে ব্যাপারটা খেয়াল করেনি, পরে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকালকে সে প্রয়াত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণে। যে বিষয়টা আমরা এই বন্যার পরেই প্রথম চিফ সেক্রেটারির কাছে আমরা তুলে ধরি, আমাদের 14 দফা দাবি ছিল বিষয়গুলো নিয়ে, কিন্তু দেখা যায় তিনি স্বীকার করেছিলেন, আমরা যথার্থভাবে তুলে ধরেছেন। এরপর আমরা এটা আমাদের কেন্দ্রীয় কমিটিতে জানাই। কেন্দ্রীয় কমিটি দ্রুততার সঙ্গে ত্রিপুরার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের সহসভাপতি আমরারাম এমপি এবং আমাদের অর্থ সচিব প্রি কৃষ্ণপ্রসাদ এবং আমাদের রাজ্যের টিম সহ আমরা এই সোনামুড়া মহকুমার 3টি জায়গা, নলছর, মেলাঘর এবং সোনামুড়া বেজিমারা, বিলোনিয়া মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আমরা যাই, এবং একটি সীমান্ত গ্রাম যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, 300 পরিবার, তারা প্রায় পুরোটাই জলমগ্ন ছিল। আমজাদনগর, এটা আমরা যাই, দেখি। এরপরে আমরা যাই সেখানে শান্তিরবাজার মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা মহরিপুর। এরপরে তারা চলে যান, ওই দিন রাত্রেবেলাই কাজ ছিল, যে আমরা আমাদের রাজ্য টিমের পক্ষ থেকে আমরা উদয়পুর, তারপরে অমরপুর, সাব্রম, এই বন্যা দুর্গত এলাকাগুলো একেবারে সরজমিনে গিয়ে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলি। তার অভিজ্ঞতা কালকে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়েও আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন। এই বিষয়গুলো আমরা বিস্তৃত নিয়েছি। তার ভিত্তিতে আমরা আমাদের রাজ্য কমিটি থেকে টোটাল পরিস্থিতি নিয়ে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে 12 দফা দাবি, এটা আপনাদের কাছে আজকে বলা হবে। আমরা যেটা দেখেছি তাতে যে ক্ষতি আমাদের হয়েছে মাঠের পরে, এই গোটা আমাদের রিপোর্ট হয়েছে 90% ফসল সবটাই নষ্ট হয়ে গেছে। জমিতে এইভাবে পলি পড়েছে, বালি পড়েছে এবং বিভিন্ন গার্বেজ, তাতে এই জমি পুনরুদ্ধার না করলে আবার ফসল করা যাবে না। পুকুর, বন্যা দুর্গত এলাকায় পুকুর, লেক যা আছে কিচ্ছু নেই, সমস্ত মাছ চলে গেছে। কালকে আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে শুধু অমরপুর সাব ডিভিশনে 300-র উপরে গরু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, 580টি ছাগল নিয়ে গেছে বন্যায় ভাসিয়ে।
পোলট্রি প্রায় 3 থেকে 4,000 পোলট্রি যে মুরগি ছিল তা ভাসিয়ে নিয়ে গেছে, হাঁস চিহ্নও নেই। পানীয় জলের সংকট দেখা দিয়েছে, আমরা ভিজিট করেছি। বলছে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন, বলছে আপনারা অন্য জিনিস না দেন, জলের বোতল দিয়ে যাবেন যাতে আমরা খেতে পারি। বামপুর, রাঙ্গামাটি এই জায়গাগুলিতে গিয়ে আমাদের কাছে বলেছে, এবং কিছু প্রতিনিধি যারা গিয়েছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা, তাদেরকেও তারা এই দাবিগুলি করেছেন যে আপনারা অন্য জিনিস যাই দেন, জলখাবারটা নিয়ে আসেন। গরুর কোনো খাদ্য নেই। এটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখানে সংক্ষেপে যে কথাটা বলার, সরকার দেখছি ছবি ভালো করে তুলছে, কারা কারা ত্রাণ দিল, কি করলো, এবং এটা আবার বিভিন্ন খবরের কাগজে ভালো করে প্রচারও হচ্ছে। মুখ্যমন্ত্রী বন্যার সময়তে হেলিকপ্টারে করে কিছু জায়গা করেছিল। এরপরে কিন্তু আমরা না মন্ত্রিসভার সদস্যরা, না মুখ্যমন্ত্রী, না সরকারি দলের কোনো প্রতিনিধি, তারা কাউকে কিন্তু আমরা পাইনি। আমরা প্রথম দিন থেকে এই 19 তারিখে যে বন্যা হয়েছে তার থেকে আমরা কিন্তু মাঠে আছি, আমাদের স্থানীয় স্তরের কর্মীরা, এবং আমরা কেন্দ্রীয় রাজ্য সবাই আমরা গেছি। এবং আমরা বলবো সরকারি ত্রাণের চেয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। এটা নতুন দেখা ত্রিপুরায়, এত মানুষ। আমি দেখলাম আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ করেছিলেন উমাকান্ত মাঠে, আমাকে রিপোর্ট করলো। ওই দিন রাত্রেবেলা বলেছিল যে 7-8 ট্রাক হবে, এখন বলছে 10 ট্রাকের উপরে মাল মানুষ এনে দিয়েছে, তারা এগুলো বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছেন। আপনারা জানবেন ভালো করে কোথায় সরকারের ত্রাণ, কোথায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় 500 কত কোটি টাকা দেবে বলেছে, এটা তো নহস্য। তাই আমরা ইমিডিয়েটলি দাবি করছি কেন্দ্রীয় সরকারকে, এটা আমাদের সাংসদ যেদিন এসেছিলেন তিনিও বলেছেন, এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা না হলে কেন্দ্রীয় সরকারের পক্ষেও এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। ইমিডিয়েটলি অন্তত 15,000 কোটি টাকা দিতে হবে ত্রিপুরার কৃষিকে পুনর্গঠন করা, এটাকে পুনর্গঠন করা। বাড়ির পরে বাড়ি, এক বাড়িতে কোনো ঘর নেই, এরকম অনেক ঘর গিয়ে দেখে এসেছি। তারা কোথায় থাকবে? এরকম প্রায় এখন প্রথম ছিল 3,500, এখন 5,000-এর উপরে বাড়ি, এরকম ইনফরমেশন আমাদের কাছে আসছে, যেগুলো একেবারেই ধ্বংস হয়েছে। উপজাতি এলাকায় জল যায়নি, কিন্তু ধসে এই যে 32 জন মারা গেছে, 22 জন মারা গেছে শুধু ধসে। এখনো এই ধসে মানুষ পড়ছে। ওই দিন আমরা গেলাম সাবরুমের একটা জায়গায়, সেখানে গিয়ে দেখলো 25টি পরিবার। এই পরিবারগুলো এখানে থাকতে পারবে না, যদি রাত্রেবেলা হতো এখানেও মারা যেত। কিন্তু সরকারের তো কোনো প্রতিনিধি কোনো জায়গায় আমরাও পাইনি। আমাদের যে 8টি জেলার আমাদের সম্পাদকরা কালকে রিপোর্ট করেছেন, কোনো জায়গায় সরকারের কোনো ত্রাণ সাহায্য, একটা রিপোর্ট তারা পাঠাচ্ছেন, ঘরে বসে বসে অফিসাররা রিপোর্ট তৈরি করছেন। সরজমিনে কোনো তদন্ত নেই, সরজমিনে কোনো সার্ভে নেই, তাহলে কি করে বুঝবে? তাই এই নিয়ে আমরা এই দাবি সনদ উপস্থাপিত করছি আপনাদের মারফতে রাজ্যের মানুষের কাছে। এবং আমরা ঠিক করেছি কালকের মিটিং থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে 30 তারিখ রাজ্যের 23টি সাব ডিভিশনে, তার মধ্যে 8টি জেলা আছে, আমরা কৃষক সভা, আমরা ক্ষেত মজুরের সঙ্গে কথা বলবো, জিএমপির সঙ্গে কথা বলবো, কৃষক সংগঠনগুলিকে মিলিয়ে আমরা সর্বত্র এই 12 দফা দাবিতে বিক্ষোভ করব, প্রচার আন্দোলনে যাব। এবং আগরতলা আমরা চেষ্টা করছি একটা বড় জমায়েত শেষ দিকে করার জন্য, পুজোর আগে, যাতে করে আমরা সরকারকে বাধ্য করাতে পারি এটা করার জন্য। কেন্দ্রীয় সরকার দায়িত্ব না নিলে ত্রিপুরা সরকারের যে বাজেট আছে এটা সম্ভব না। আমরা বারবার সরকারকে সহযোগিতা করার জন্য আমরা করতে চাই, কিন্তু সরকারের সর্বদলীয় মিটিং হয়েছে, এই মিটিংয়ের পরে তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের মিটিংয়ে এই সমস্ত প্রতিনিধির যে ক্ষোভ, এইটা মিটিংয়ে যা প্রতিফলিত হয়েছে তার ভিত্তিতেই আমরা এই দাবি সনদ
কালকের মিটিংয়ে ঠিক করেছি, এটার কপি আপনাদের কাছে আমরা দেব। আমাদের আমরারামজি সেখানে এই আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই পরিস্থিতি নিয়ে চিঠি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর নেই। আরেকটা জিনিস জানাবো, শুধু ভিজিট না, আমরা ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় কমিটিকে, সহজ সরলে আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন। তারা গত পরশুদিন আমাদের রাজ্যের বন্যার জন্য প্রাথমিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি 5 লক্ষ টাকা আমাদের রাজ্যকে, মানুষকে কীভাবে আমরা সাহায্য করতে পারি এটা দেখার জন্য, এবং দেশের অন্যান্য রাজ্য কমিটিগুলিকেও বলেছেন তারা, ত্রিপুরার আমাদের ব্যাংকের নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি, যে তারাও যাতে সাহায্য এগিয়ে দেন, যে আমরা আমাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়েও আমরা মানুষের কাছে যাব, কিন্তু এটাতে কিচ্ছুই হবে না যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই পুরোপুরি ব্যবস্থা গ্রহণ না করে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা অপেক্ষা করব এই কটা দিন, এরপরে আমরা সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ লাগাতারভাবে সবগুলো সাব ডিভিশনে আমরা বিক্ষোভ মিছিল করব, অন্য সমস্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে। এই হলো আমাদের মূল সিদ্ধান্ত। আর বাকি যা আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট হান্নান মোল্লা তিনি বলবেন আমাদের দেশের পরিস্থিতি এবং রাজ্যের এই পরিস্থিতি কেন্দ্রীয় কমিটির বক্তব্য। আচ্ছা বন্ধুগণ, ত্রিপুরা কালকে দুদিনের যে মিটিং হলো সেখানে একটা এজেন্ডা ছিল ত্রিপুরা যে ভয়ানক দুর্যোগের মধ্যে পড়েছে, 30-40 বছর আগে হয়তো এরকম হয়েছিল, এই দুর্যোগে আমাদের কৃষক সভা কী ভূমিকা নেবে, মানুষের পাশে দাঁড়াবার ক্ষেত্রেই হোক বা সরকারের কাছে গণ আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করাই হোক, এবং আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমাদের কর্মসূচি আলোচনা করা, যেটা কমিটি পবিত্র আপনাদের সামনে বলেছেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি, সারা রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছিলেন, প্রত্যেকে তার এলাকার অভিজ্ঞতা বলেছেন, এবং সেই অভিজ্ঞতা হচ্ছে খুবই করুণ। ধ্বংস হয়েছে, মানুষ মরেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এসব তো শুনলেন সংখ্যা, কিন্তু এর প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি আমরা আশা করি আমরা কিন্তু প্রশাসন থেকে পাই। প্রশাসনের সবাই বলেছে প্রশাসনের কোনো লোককে দেখা যায়। সাধারণত এরকম বিপর্যয়ের সময় প্রশাসনের এসডিও, বিডিও অফিস, নানা রকম পঞ্চায়েত অফিস সব তারা মাঠে নেমে যায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, কিন্তু সব জায়গায় রিপোর্ট হচ্ছে কোনো প্রশাসন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। এদের মধ্যে মানবিক বোধ নেই। মানুষ যখন মরে এমনি মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো, সেই প্রশাসন দাঁড়ায়। তারপরে আমরা সর্বভারতীয়ভাবে এই বিষয়টাকে নিয়েছি এবং আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা তদন্ত করে আমরা এখন প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দেব। ইতিমধ্যে সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করেছেন, কিন্তু সরকারের কাছে যে আমাদের যে দাবি সেখানে সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই। কারণ এই রকম ক্ষতিকে আমরা যেটা বলছি জাতীয় বিপর্যয়, ন্যাশনাল ক্যালামিটি, তার ইতিহাসে এমন ঘটনা গত অর্ধ শতাব্দীতে হয়নি। এইরকম একটা সময়ে আমরা চাই যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন মিলে এর মোকাবেলা করুক। আর জাতীয় বিপর্যয় ঘোষণা না করলে সেই কিছু হবে না, কিছুই তো নেই। স্কুল বিল্ডিং ভেঙে গেছে, কয়েক হাজার বাড়ি ভেসে গেছে, তারপরে হচ্ছে রাস্তাঘাট বলে কিছু নেই, ফসল তো যা শুনলেন, যা কিছু সম্পদ সেসব তো গেছেই, তার সঙ্গে এই যে স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে। এইগুলোকে পুনর্গঠন করার জন্যে যে দরকার, সেই জন্যই আমরা দাবি করেছি যে এখানে সেই জন্যে যে এখানে প্রশাসনিক ক্ষেত্রে একটা সহযোগিতা দরকার কেন্দ্র এবং রাজ্য সরকার। আমরা দাবি করেছি যে দিল্লির কাছে
যে কে ন্যাশনাল ক্যালামিটি ঘোষণা কর। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ত্রিপুরার সরকার তারা ঘোষণা করতে রাজি না, জানি না কেন। মুখে বলছে ক্ষতির কথা, সব স্বীকার করছে আলোচনার সময়, কিন্তু রাষ্ট্রীয় আপদা ঘোষণা করার দাবি করছে না। একটা ডবল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন ডুবে গেছে আর একটা ইঞ্জিন তো তার পাশে দাঁড়াবে টেনে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাজ্য সরকারের এখানে জানি না কেন হয়তো ভয় পাচ্ছে, এ দাবি করলে হয়তো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে, জানি না কি ভয়। মানুষ যখন চাইছে তার প্রতিনিধি হিসাবে রাজ্য সরকার কেন চাইবে না? জাতীয় বিপর্যয়ের কথা, 25,000 কোটি টাকা লোকসান হয়েছে, তাহলে সে টাকা কোত্থেকে রাজ্য সরকার দেবে? রাজ্য সরকার তো অত টাকা নেই, এবং এগুলো কেন্দ্রের কাছে দেওয়ার ব্যাপারে আমরা দাবি করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরাও এই দাবি দিল্লি সরকারের কাছে আরও চাপ সৃষ্টি করবে এবং রাজ্যে আমাদের কর্মীরা আন্দোলন করবে যাতে এই দাবি পূরণ হয়। এটা ছিল আমাদের একটা অন্যতম বিষয়, এটা আলোচনা। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের কৃষক সভা সর্বভারতীয় কাউন্সিল মিটিং হয়েছে, জয়পুরে গত মাসে হয়েছে, এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি, রাজ্যগুলোর পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা, বিস্তারিত আলোচনা করে আমরা কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা একটা জিনিস করেছি, নির্বাচনী পর্যালোচনা, যে ভারতবর্ষে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে মোদী সরকার যে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, মহিলা বিরোধী, আদিবাসী, শিডিউল কাস্ট বিরোধী, গরিব মানুষের যে দুশ্মন এবং বিশ্বাসঘাতক, এই বিষয়টাকে কৃষক আন্দোলন প্রতিষ্ঠিত করেছে। 10 বছরের শাসন হচ্ছে গিয়ে আজকে দ্বিতীয় শাসনের 3 মাস হলো। এখন এই শাসনে যে সমস্ত কথা মোদী বলতো সব ভুলে গেছে, সবকো বিকাশ এখন আর নেই, সমস্ত মানুষের ভালো করার প্রশ্ন এখন নেই। এখন সেই জন্যে মোদী সরকারের এই যে শাসন, গত দুটো টার্ম আর এই 3 মাস, সমস্ত অংশের মানুষ বিপন্ন, কৃষকরা বিপন্ন, কৃষকরা আন্দোলন করছে, ফসলের ন্যায্য দাম চাই, স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো, এবং ঋণ মুক্তি চাই, এই কৃষকরা আন্দোলন করছে। কিন্তু নরেন্দ্র মোদীরা আন্দোলনের সামনে দাঁড়িয়ে তো 3টে কালা কানুন প্রত্যাহার করেছিল, তখন লিখে দিয়েছিল আমাদের যে আমরা বাকি দাবি নিয়ে আলোচনা করব। 3 বছর হয়ে গেল, সরকারের কোনো দেখা নেই। আমরা বারবার দাবি করছি সরকারের কাছে, মিটিং করো, আলোচনা করো, কী হবে এমএসপি, কৃষক আত্মহত্যা বাড়ছে, এখনও 35 জন কৃষক প্রতিদিন আত্মহত্যা করছে দেনার জ্বালায়, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তার ক্ষতিপূরণ নেই এই জন্য। কিন্তু এই সরকারের নীতি হচ্ছে কৃষক বিরোধী, তারা কৃষকের ভালো করবে না। আর গত নির্বাচনে যেহেতু কৃষকের কাছ থেকে একটা বড় থাপ্পড় খেয়েছে, সেখানে মোদী আরও কৃষকদের প্রতি বদলা নেবার চেষ্টা করছে। কারণ যেখানে মূল কৃষক আন্দোলন হয়েছিল 5টা রাজ্য, সেই রাজ্যের 38টা সিট বিজেপি দারুণভাবে এনেছে, এগুলো ব্যাপকভাবে জিতেছিল আগে। আর গোটা গ্রামাঞ্চল, পশ্চিম ভারতের গোটা গ্রামাঞ্চলের যদি আমি হিসাব করি, দেখেছি 159টা সিটে বিজেপি এনেছে। তার মানে গ্রামে কৃষকরা থাকে, কৃষক, ক্ষেতমজুর, গরিব মানুষ, যাদের সঙ্গে মোদী বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিন্তু বিশ্বাসঘাতকতার বদলা নিয়েছে। বিজেপি হেরে গেছে। এত বড় পার্টি, বিশ্বের সেরা পার্টি, সর্ববৃহৎ পার্টি, কিন্তু লোকসভা নির্বাচনে মেজরিটি করতে পারে, 400 পার স্লোগান দিয়েও 250 করতে পারে। এখন শেষ পর্যন্ত সরকার করেছে 3য়বার, কিন্তু আগে যেমন সরকার হতো মোদী সরকার, মোদী সরকার, এবারে মোদী সরকার হয়নি, এবারে হচ্ছে এনডিএ সরকার। কারণ ক্যাচ নিয়ে চলতে, পা তো খোঁড়া হয়ে গেছে মোদীর। এখন একদিকে কাঁধে ভর দিয়েছে চন্দ্রবাবু, আর একদিকে নীতিশ কুমার, দুজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা সরকার বানিয়েছে এনডিএ সরকার। অর্থাৎ যে অহংকার, मैं মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এ মানুষ একে ছুঁড়ে ফেলে দিয়েছে, মিথ্যে কথা মনে করে, জুমলাবাজিকে মানুষ প্রত্যাখ্যান করে। সেই জন্যই আজকে 303 মাস যখন এই সরকারের রয়েছে, 3য় সরকারের, এখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ দেখছে না, কোনো আশা দেখছে না, এর মধ্যে তার কোনো প্রতিক্রিয়া মানুষ দেখেছে। এই জন্যই আমরা ঠিক করেছি এই কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে
আমরা ব্যাপক আন্দোলন আবার শুরু করব। যেহেতু কথা দিয়ে লিখিত চিঠি দেওয়ার পর সরকার 3 বছর যদি কথা না বলে আমরা কি করতে পারি? আন্দোলন করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা নেই। তো আমরা সেই জন্য ঠিক করেছি এই আন্দোলন করব। এবং আমরা জানেন যে 384-দের যে ঘেরাও হয়েছিল দিল্লি, তা শুরু হয়েছিল 26শে নভেম্বর। এই 26শে নভেম্বর এখন একটা ঐতিহাসিক দিবস হয়ে দাঁড়িয়েছে। ওই দিনে যেমন গোটা ভারতবর্ষে কৃষকরা রাস্তায় নেমেছিল, আবার ওই দিনই ওই 4টে লেবার কোড যা দিয়ে শ্রমিকদেরকে গোলাম বানাবার চেষ্টা করেছে মোদি, সেই লেবার কোডের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিয়েছিল 10টা ট্রেড ইউনিয়ন। এই 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর আমাদের 500 সংগঠনের মোর্চা, কৃষকদের সংযুক্ত কিষাণ মোর্চা, এই কিষাণ এবং মজদুর মোর্চা মিলিতভাবে আমরা ওই 26শে নভেম্বরকে আবার মানুষের সামনে তুলে ধরা যে 26শে নভেম্বর আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু মোদি বিশ্বাসঘাতক, গাদ্দার, সে কথা রাখেনি। সেই জন্য আমরা 15 থেকে 25 নভেম্বর গোটা ভারতবর্ষের গ্রামে, শহরে, মোর্চায়, সব জায়গায় শ্রমিক কৃষক মিলে এগুলো প্রচার করা হবে, আবার তুলে ধরা হবে যে মোদি কীভাবে বেইমানি করছে, কীভাবে কথা দিয়ে কথা রাখেনি, একটু তুলে ধরা হবে 15 থেকে 25। আর 26শে নভেম্বর সমস্ত রাজ্যের রাজধানীতে আমরা ব্যাপক সমাবেশ করব ভারতবর্ষে, এই মোদির বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য হাজারে হাজারে কৃষক রাস্তায় নামবে। এটা হচ্ছে কি আমাদের আন্দোলন। ত্রিপুরাতেও আমরা বলেছি এই আন্দোলন যাতে ত্রিপুরার কর্মীরা করে। অসুবিধা আছে, বন্যা আছে, অসুবিধার মধ্যেও কিন্তু দুশ্মনের বিরুদ্ধে লড়াই তো বন্ধ থাকবে না, সেই আন্দোলনের সিদ্ধান্ত তারা এখানে করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা, সেই সংযুক্ত কিষাণ মোর্চা যে গোটা ভারতবর্ষে 500 সংগঠন আমরা যে কৃষক আন্দোলন চালাচ্ছি, ত্রিপুরাতেও সেই সংযুক্ত কিষাণ মোর্চা আছে। এখানেও প্রায় 500 সংগঠনের মধ্যে 15-20টা আছে এখানে এই রাজ্যে। সেই সংগঠনগুলোকে যুক্ত করে আমাদের কৃষক সভাকে আমরা নির্দেশ দিয়েছি, তারা যাতে তাদেরকে সংযুক্ত করে যুক্তভাবে একদিকে কৃষক সভা যেমন তারা আন্দোলন করবে, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়ন CIT, তারা যেমন শ্রেণীগতভাবে গরিব মানুষের লড়াই চালাবে, পাশাপাশি সংযুক্ত মোর্চার যারা সাথী তাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চার কার্যকলাপও গোটা দেশে পরিচালনা করবে। এটাও হচ্ছে আমাদের কর্মসূচি। সেই কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। মানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যে দাবি করেছি, এই দাবি আমাদের আন্দোলন চলবে গোটা রাজ্যে, গ্রামে, গঞ্জে, শহরে, সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে সরকার সক্রিয় হয়, সরকার যাতে পালাতে না পারে বড় বড় কথা বলে, যাতে মানুষের প্রকৃতভাবে মানুষের কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের করা। এই হচ্ছে ব্যাপার আমাদের এই আন্দোলনে আমরা ঠিক করেছি এবং আশা করি আপনাদের সমর্থন নিয়েই আমরা এগুচ্ছি মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ত্রিপুরাতেও একটা মজবুত কৃষক আন্দোলন গড়ে তোলা, কৃষক সংগঠনকে আবার পুনর্গঠনের কাজও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নভেম্বর মাসে কৃষক সভার সদস্য সংগ্রহ করা হবে, পুরো রাজ্যে কৃষক সভার সদস্য সংগ্রহ করা হবে। গত বছরে যা মেম্বার হয়েছিল তার 10% বেশি কোটা নিয়ে সমস্ত গ্রামে গঞ্জে কৃষক সভা সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে নভেম্বর মাসে। সংগঠনটা পাশাপাশি গড়েই তবে তা দিয়ে আন্দোলন হবে, সেই জন্য সংগঠন গড়ে তোলার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আচ্ছা আনন্দবাবু, একটা বিষয় আপনি তো জানেন যে সেপ্টেম্বরের দিকে সম্ভবত 4টি রাজ্যে নির্বাচন হবে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, হরিয়ানা। তো কি ভাবছেন, কি বলবেন? আমরা ইন্ডিয়া জোটে আছেন, আমরা কৃষকরা কোনো জোটে নেই, কিন্তু আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনগুলোকে জোট সমর্থন করেছে। কারণ বিজেপি যেহেতু সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, দাবিকে নস্যাৎ করেছে, সেই জন্য এনডিএর বিভিন্ন দল তারা তাদের নির্বাচনী কর্মসূচিতে আমাদের দাবিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাই আমাদের আন্দোলন শুধু বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন এনডিএর বিরুদ্ধে হবে যদি তারা আমাদের দাবি কার্যকরী না করে। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, আমরা কাজ চাই। আর আমরা কৃষকরা পার্টি নই, আমরা কৃষক সমাজের প্রতিনিধি, কৃষকদের যা সমস্যা তাই নিয়ে আন্দোলন করি। সেই জন্য আমরা বলেছি যে এই যেমন আগামী গত নির্বাচনে যেমন গোটা ভারতবর্ষের কৃষকরা যেমন মোদিকে একটা শিক্ষা দিয়েছে,
আমরা এবারে বলেছি সেই স্লোগানই বজায় আছে। 4টে রাজ্যের যে নির্বাচন হবে, সেই 4টে রাজ্যে আমাদের কৃষক সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হয়েছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত করেছি। আর আগামী 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমাদের সংযুক্ত মোর্চার মিটিং হবে। আমরা এই 500 সংগঠন, আমরা একা কিছু সিদ্ধান্ত নিই না, সবাই মিটিং করেই গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত হয়। তো 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমরা আরও এটা কংক্রিট করব। ইতিমধ্যেই আমরা যে 4টে রাজ্যে ভোট হবে, সেই রাজ্যের যে এসকেএমের মেম্বার 15, 20, 30 যা সংগঠন, তাদের রাজ্যভিত্তিক এসকেএম কনভেনশন করছি, এবং সেখান থেকে সেই রাজ্যের বিজেপিকে হারাবার যে স্লোগান, সেই স্লোগানকে কার্যকরী করার জন্যে আমরা নির্দেশ দিয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও ওই 4টে রাজ্যে এই রাজ্যের প্রচারে বিজেপিকে হারাবার যে স্লোগান, সেই নিয়ে তারা পৌঁছাবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। সভাপতি কয় লাইনে কইতে পারছি না, যাকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলব। শুরুতে আমাদের রাজ্য সম্পাদক কাছ থেকে গতকালকের যে আমাদের যে কৃষক সভার রাজ্য কমিটির সভা হয়েছে সে সম্পর্কে উনি বলেছেন। এছাড়া আমাদের সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি আনন্দ মোল্লা, তিনিও দেশের চলিত রাজনৈতিক ঘটনা, দিল্লি সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলবার চেষ্টা করেছেন। সামনের দিনে আমাদের কীভাবে লড়াই করতে হবে এই বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলি আলোকপাত করবার চেষ্টা করেছেন। তো এইবার রাজ্যের যে বন্যা তো হয়ে গেল, তো এমনিতেই আমাদের এই রাজ্যের কৃষকরা গত কয়েক বছর ধরে নানা সমস্যা তারা ভুগছিলেন। নিয়মিত চাষ করার সুযোগ তারা পাচ্ছে না, জল নেই, সার নেই, নানা কারণে কৃষকরা অনেকটা বাধ্যের হাত গুটিয়ে তারা একটা অভাবের, একটা দারিদ্রতার মধ্যে দিয়ে তারা জীবন কাটাচ্ছিল। এর মধ্যেও এই বন্যাটা ঘটে গেল, যদিও এটা প্রাকৃতিক বিপর্যয়, এ সময় কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় সেখানে আমাদের রাজ্যের যে প্রশাসন, কারণ এই সময়টা আমাদের বৃষ্টি বাদল হয়, কখন বেশি হবে না হবে না হয় এটা হয়তো বলা সম্ভব না, কিন্তু বর্ষা সময় কোনো এক ঘটনা ঘটতে পারে, এই একটা সম্ভাবনা সেখানে থেকে যায়। কিন্তু দেখা গেল মনে হয় যে যদি বন্যা অতিরিক্ত হয়ে যায়, তাহলে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগে থেকেই তৈরি হওয়া, এই বিষয়ে বোধহয় অনেকটা তারা সেভাবে প্রস্তুত হইতো তারা ছিল না। ফলে যে ঘটনা তো আপনারা দেখলেন কি ভয়াবহ ঘটনা হয়ে গেল। তো এই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার কৃষকরা তারা সর্বস্ব হয়ে গেল। তাদের পালিত পশুপাল, পালিত গবাদি থেকে শুরু করে অন্যান্য যার উপরে অর্থনীতিটাকে ভিত্তি করে তারা বেঁচেছিলেন, সব জলে বেছে নিয়ে গেল। ওই জায়গার মধ্যে ঘর গেল, সম্পদ গেল, স্থায়ী অস্থায়ী সম্পদ সব চলে গেল। আজকে খোলা আকাশের নিচে অসহায়ভাবে তারা আজকে সেখানে দিন কাটাতে হচ্ছে। তো এই জায়গাও দেখা গেল, এই যে আপনারা শুনলেন, আমরা তো মনে করি হান্নানরা বলেছেন যে মানবিকতার মুখ, এই জায়গায় মানবিকতার যে মুখটা, এটা প্রশাসনের সবচেয়ে দায়িত্ব নিয়ে এই মানে বিষয়টা দেখা উচিত ছিল। এই জায়গার মধ্যে দেখা গেলো এই জায়গাও আমরা সেখানে দেখা গেলো বৈষম্য হচ্ছে, বন্টনের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে, অথবা পর্যাপ্ত পরিমাণে তাদের যে সাহায্য সুযোগ দেওয়া সেখানেও সেরকমভাবে করা হচ্ছে না। এখন এই সমস্ত মুমূর্ষ বন্যায় পীড়িত যে লোকগুলো, তাদের ভবিষ্যৎ অর্থনীতিতে রয়েছে, এই জায়গায় আমরা মনে করি প্রশাসন আরও সব দলীয় ঊর্ধ্ব থেকে মানবিক যে দৃষ্টিভঙ্গিটাকে মজবুতভাবে এটাকে ধরে
অন্তত তাদের পাশে দাঁড়ানো উচিত, তাহলে আপনি এখানে সমতলে অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি এই ক্ষতিটাই এইবারের বৃষ্টিতে বর্ষার জল না দুলো, বন্যার জল না দুগলো জমি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। হয় জমি দোষে তাদের আবার চাষগুলি ভেঙে পড়েছে, অথবা বাড়িতে দশে ভেঙে পড়েছে, তারও ক্ষতি হয়েছে। এবং গন্ডাছড়ার মধ্যে এই দলপতি বা এই সমস্ত জায়গায়, উঁচু জায়গায়, এইসব জায়গায় দেখা গেল খবর নিয়ে দেখলাম সেখানেও মানে গলার উপরে জল সেখানে কেউ বয়ে গেছে এই এলাকার মধ্যে। ফলে অসংখ্য গবাদি উপজাতিদের মধ্যে এটা তারা এইগুলি তারা করতো, এগুলি সব মরে গেল অথবা জল বেসে গেল। মানে বলে বেসে মানে আর আসবে না, ফিরে আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমি আমার ধারণা হচ্ছে এই যে 15,000-এর যে তারা প্রাথমিক অ্যাসেসমেন্ট করলো বা তারা যে করলো, হিসাবটা করলো, ত্রিপুরার সমগ্র মানুষের যে এফেক্ট হয়েছে নানাভাবে করেছে, এগুলি হিসাবের মধ্যে এসছে কিনা আমার সন্দেহ আছে জায়গায়। সে হ্যাঁ, এইগুলো রিয়েলি অ্যাসেসমেন্ট করার প্রয়োজন আছে। সরকার কি করছে কি করবে না তো সরকারের উপর নির্ভর করবে, কিন্তু তারা যে এখন যেভাবে তাদের যে ট্রেনটা, তার মানে হচ্ছে এখন তো শুনছি যারা শরণার্থী শিবির আছে তারা বলছে তোমরা বাড়ি ফিরে যাও, ভাই বাড়িতে বাড়ি নাই, ঘর নাই। তারা যদি বলে যে তুমি ঘরে যাও, নাহলে এখানে আর খাওয়া দাওয়া হবে না, কোনো সাহায্য দেওয়া হবে না, এই যদি হয় তাহলে এই লোকগুলো যাবে কোথায়? ওরা তো আর বাংলাদেশে গিয়ে বাঁচবে না, ত্রিপুরায় থাকতে হবে। তো এদের দায়িত্বটা কে নেবে? সরকারকে এই বিষয়টা ভাবনার মধ্যে আনতে হবে, সরকারকে এই দায়িত্ব নিয়ে তাদের ব্যস্ত হবে। এই জন্যে আমরা কৃষকরা, কৃষক সভা, কৃষকের তরফ থেকে আমরা এবার সতর্কতার সহিত এদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করতে চাই। এই জন্য আমাদের সম্পাদক বলেছেন যে সামনে যেমন লড়াই চলবে, এই রাজ্যের কৃষকদের সরকারি রাস্তায় নামতে বাধ্য করছে তাদের ভূমিকার জন্য, কাজে আমরা থেমে থাকবো না। সামনের দিনে বেঁচে থাকার প্রশ্নে আমাদের লড়াই থেকে আমরা যুদ্ধ করতে চাই। এই বক্তব্য আপনাদের মধ্যে সবার কাছে পৌঁছাতে আমরা চাই। এই হলো আমার কথা।